সম্মানিত দর্শকবৃন্দ, শুভ সন্ধ্যা। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজিত জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের আজকের আবৃত্তি আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আমাদের দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে আমাদের বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জাগাও প্রাণের সুপ্ত শক্তির আজ 40তম পর্ব। বলে রাখা উচিত, জাগাও প্রাণের সুপ্ত শক্তি এই অনুষ্ঠানটি আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। এই করোনাকালীন সময়ে আমাদের সেই আয়োজনটিকে আমরা অনলাইনে নিয়ে এসেছি এবং গত একটি পর্ব হয়েছে জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামে 39তম পর্বটি হয়েছে অনলাইনে। জাগাও প্রাণের শিরোনামে প্রথম অনুষ্ঠান। আমরা আমাদের প্রথম গণনাটি আমরা অব্যাহত রেখেছি। সেই গণনা অনুযায়ী আজ জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের 40তম আয়োজন। আমাদের আজকের আয়োজনের প্রথমেই আমরা স্মরণ করে নিচ্ছি, এখন আমাদের অগাস্ট মাসের শেষ কটি দিন আমরা পার করছি। অগাস্ট বাঙালির জন্য শোকের মুহ্যমান হওয়ার একটি মাস, শোকাহত মর্মাহত হওয়ার একটি মাস। এই সময়ে এই অগাস্টেই বাঙালি জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানকে। বাঙালি জাতির আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2 লক্ষ এবং তারও বেশি অগণিত মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই পতাকা, লাল সবুজের পতাকা, তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি বাঙালির 4 জাতীয় নেতাকে, যাদেরকে নির্মমভাবে কারাগারের হত্যা করা হয়েছিল। বাংলাদেশের যে মূল চেতনা, সে চেতনা থেকে সরিয়ে ফেলতে, বাংলাদেশকে অন্য পথে ঘুরিয়ে দিতে সেই পাকিস্তানি দোসরদের যে পরিকল্পনা ছিল, তারই একটি প্রবল রকমের আক্রোশ এবং তারই একটি প্রবল রকমের প্রতিশোধ তাদের ছিল সেই 15ই আগস্ট এবং সেই 4 নভেম্বর। সম্মানিত দর্শক শ্রোতা, বোধন আবৃত্তি পরিষদের জন্ম 1987 সালের 9 জানুয়ারি। আপনারা জানেন, সেই সময় ছিল স্বৈর শাসন। বাংলাদেশ তখন অন্যরকম বাংলাদেশ ছিল, বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্নে 30 লক্ষ শহীদ হননি, যে বাংলাদেশের স্বপ্নে এতজন বীরাঙ্গনা হননি, সেই বাংলাদেশ তখন বুর্জোয়া জলপাই আতঙ্কে মর্মাহত রক্তাক্ত হচ্ছিল। ঠিক তখনই বোধনের জন্ম, 1987 সাল। স্বৈর শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে বোধন তার কণ্ঠে কবিতাকে ধারণ করে তার দীপ্ত উচ্চারণে রাজপথে, শহীদ মিনারে, মিছিলে আবৃত্তির সাথে যুক্ত হয়ে আবৃত্তিকে কণ্ঠে ধারণ করে বোধনের পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে এগিয়ে চলেছে এবং সে থেকে বোধন ধারাবাহিকভাবে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং বোধন তার সাংগঠনিক ব্যাপ্তি বাড়ানোর জন্য 1993 সালে প্রতিষ্ঠা করে বাংলাদেশে প্রথম আবৃত্তির স্কুল, পূর্ণাঙ্গ স্কুল, বোধন আবৃত্তি স্কুল, 1993 সালে। আমরা এখানে আজকের উপস্থিত আমাদের 2 জন অতিথি ছাড়া আর বাকি যে 4 জনকে আমরা আপনার স্ক্রিনে দেখছেন, আমরা প্রত্যেকে সেই বোধন আবৃত্তি স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন আবর্তনের শিক্ষার্থী। আমরা কবিতা ভালোবাসি, আমরা আবৃত্তি করতে ভালোবাসি, তাই আমরা বোধনের সাথে আছি। বোধনের পতাকা হাতে আমরা আবৃত্তিকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছি। আমাদের জাগাও প্রাণের সুপ্ত শক্তি এই আয়োজনটি মূলত বোধনের একটি সাংগঠনিক পরিক্রমার
আহ, ফল। বোধনের বয়স যখন 10 বছর, বোধন সংগঠনের বয়স যখন 10 বছর, 1997 সালে আবৃত্তি শিল্পী পারভেজ চৌধুরীর পরিকল্পনায় এবং আহ, আহ, বোধনের প্রতিষ্ঠাতা সদস্য পারভেজ চৌধুরীর পরিকল্পনা এবং বোধনের অন্য আরেকজন প্রতিষ্ঠাতা সদস্য লেখক কুমার প্রীতিশ বলের শিরোনাম দেয়া জাগাও প্রাণের সুপ্ত শক্তি, এই শিরোনামটি কুমার প্রীতিশ বলের দেয়া, তাদের দুজনের। এবং সাথে ছিলেন বোধনের আরেকজন প্রতিষ্ঠাতা সদস্য আহ, আবৃত্তি শিল্পী প্রশান্ত চক্রবর্তী, সাথে ছিলেন আবৃত্তি শিল্পী নাজমা নিগার। তাদের পরিকল্পনায় নতুন কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, আবৃত্তির পথে তাদেরকে উৎসাহিত করার জন্য জাগাও প্রাণের সুপ্ত শক্তি শিরোনামের একটি একক আবৃত্তির মঞ্চ তৈরি করা, এবং সেই থেকে জাগাও প্রাণের সুপ্ত শক্তিতে নতুন প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পীরা যুক্ত হচ্ছে, আবৃত্তি করছে। কালের বিবর্তনে বা সময়ের বিবর্তনে এর সাথে এই অনুষ্ঠানের মান, এই অনুষ্ঠানের নতুনত্ব আনার জন্য এবং নতুন যারা আবৃত্তি করবে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিভিন্ন সময় যুক্ত হয়েছেন দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী বৃন্দ, গুণী আবৃত্তি শিল্পীরা যুক্ত হয়েছেন বিভিন্ন সময়। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন বরেণ্য আবৃত্তি শিল্পী, আমাদের খুবই প্রিয় মানুষ, ঢাকা স্বরকল্পন সভাপতি আবৃত্তি শিল্পী ফয়জুল্লাহ সাইদ ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম আজিম চৌধুরী এবং যারা এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে আমরা মূল অনুষ্ঠানে যেতে পারি। আমি আর ভূমিকা বাড়ালাম না। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমাদের আজকের অনুষ্ঠানে। আমি তার সাথে একটু পরিচিত হই। আছেন আবৃত্তি শিল্পী ঐশী পাল আবৃত্তি শিল্পী আমাদের সাথে আছেন। সে দলপ্রধান বৈখরি আবৃত্তি আলয়, একটি আবৃত্তি সংগঠন সে পরিচালন করছে এবং সে ভালো আবৃত্তি নিয়ে বেশ ভালো কাজ করছে ইদানিংকালে। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন বোধনের অন্যান্য শিল্পী, আমি সংক্ষিপ্ত পরিচিতি বলছি। আবৃত্তি শিল্পী মৃত্তিকা চক্রবর্তী আছেন আবৃত্তি শিল্পী সুতপা মজুমদার এবং আবৃত্তি শিল্পী কামাল উদ্দিন জিকু। আমরা এ পর্যায়ে আমাদের আবৃত্তিতে আসি। প্রথমেই আমরা আবৃত্তি শুনবো আবৃত্তি শিল্পী আমাদের বোধনের সদস্য সুতপা মজুমদারের কাছে। সুতপা। ধন্যবাদ ভাইয়া। আগস্ট আমাদের শোকের মাস। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি, নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলকেও কিন্তু সেদিন হত্যা করা হয়। তাকে স্মরণ করে লেখা প্রবীর কুমার দাশের লেখা আমি ফিরেছি এই বাংলায় শোনাচ্ছি। আমি রাসেল, এই বাংলার রাসেল, নোবেলজয়ী সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল কিংবা রাজনীতিক উইলসন রাসেল নই। আমি শেখ রাসেল, বঙ্গবন্ধু তনয় রাসেল, 32 ধানমন্ডির রাসেল। আমি ল্যাবরেটরি স্কুলের রাসেল, হাতি স্কুল ব্যাগে পরনে স্কুল ড্রেস, আর স্কুল থেকে ফিরে 32 নম্বর ঘুরে বেড়ানোর প্রিয় সাইকেল। আমি অন্য রাসেলদের মতো জ্ঞানী আর বিখ্যাত হয়ে উঠিনি তখনই। কিন্তু হে ঘাতকের দল, সেই রাতে তোমরা কেন আমাকে এত ভয় করলে? তোমাদের বুলেটের শব্দে আমি জেগে উঠি, ভয়ার্ত কণ্ঠে আর ঘুম চোখে যেতে চাইলাম মার কাছে। তোমাদের মতো আমার পরনে ছিল না জলপাই পোশাক, হাতে ছিল না বেয়নেট বন্দুক, খর্বকায় আর নিঃসহায়। তবু এই শিশুকে তোমাদের কিসের এত ভয়? আমি তো শুধু চেয়েছি মার কাছে যেতে, মায়ের কোলে থাকতে।
মা, বাবা, ভাই, ভাবি সবাইকে তোমরা কেড়ে নিলে। তারপরও চেয়েছি, তারপরও চেয়েছি বাংলা মায়ের কোলে থাকতে। বাংলাকে যে আমি মায়ের মতো ভালোবাসি, বড় ভালোবাসি। ৭১-এর পরাজিত পাখি প্রেমী ওহে ঘাতক, তোমাদের ভয় বাংলা প্রেমী এই বালক। তোমাদের বুলেটের শব্দে আমি জেগে উঠি, শরীরের ওজনের চেয়ে বেশি বুলেট চালারে আমায়। আমি যাবার সময় খুব জীবনানন্দের মতো বলেছিলাম, আবার আসিব ফিরে এই বাংলায়। আমি আজ ফিরেছি বাংলায়, আমি আজ ফিরেছি ল্যাবরেটরি স্কুলে রাঙিনায়, আমি ফিরেছি শিশু একাডেমি আর বাংলা একাডেমির বইমেলায়, আমি ফিরেছি ১৭ই মার্চ জাতীয় শিশু দিবসে, আমি ফিরেছি শাহবাগের গণজাগরণ মঞ্চে। হে ঘাতকের দল, বাঙালি জাতিকে জনকহীন করার অপরাধে, নারী শিশু হত্যার সীমাহীন পাপে, ইহ পরকালে তোমরা আজ মৃত, আমি আজ জীবিত প্রকৃত। এই ছিল আমার প্রথম নিবেদন, শেখ রাসেলকে নিয়ে লেখা। প্রবীর কুমার দাসের বাহ, আমি ফিরেছি এখানে। চমৎকার। আমরা আবারও শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি যাদের আমরা 15ই আগস্ট হারিয়েছি। এবার আমরা তোমার পরবর্তী পরিবেশনা শুনি সুতপা। আমার দ্বিতীয় নিবেদন তসলিমা নাসরিনের লেখা দুঃখবতী মা। মার দুঃখগুলোর ওপর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ঘুমটি ঘরের বারান্দায়, ওর পাড়ে, কিংবা কবি তলায়। সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সাথে খেলতে হয়তো বলি ছোঁয়া খেলা। দুঃখরা মাকে ছেড়ে কলতলা অব্দি যায়নি কোনোদিন, যেন এরা পরম আত্মীয়। খানিকটা আড়াল হলে ভীষণ একা পড়ে যাবেন মা, কাদায় পিছলে পড়বেন, বাঘে ভাল্লুকে খাবে, দুষ্ট জিনেরা গাছের মগ ডালে বসিয়ে রাখবে মাকে। দুঃখগুলো মার সঙ্গে নিভৃতে কি সব কথা বলতো, কি সব কথা কে জানি। মাকে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত। দুঃখগুলোকে পেরে দিত বসতে, লেবুর শরবত দিত, বাটায় পান দিত। দুঃখগুলো রাঙড়ির ডগায় চুন লেগে থাকতো। ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে গড়িয়ে নিয়ে বিকেলেই আবার ওজোর পানি চেয়ে বসতো। জায়নামাজও বিছিয়ে দেওয়া হতো ঘরের মধ্যেখানে। দুঃখগুলো মার কাছ থেকে এক শব্দ সরেনি কোনদিন। ইচ্ছে ছিল লোহার সিন্ধুকে উই আর তেলাপোকার সঙ্গে তেলাপোকা আর ন্যাপথলিনের সঙ্গে ওদের পুরে রাখি। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে, কেউ জানবে না, ভাসিয়ে দেবো একদিন। মরা সাপের মতো, কচুরি পানার মতো ভাসতে ভাসতে দুঃখরা চলে যাবে কুচবিহারের দিকে। ইচ্ছে ছিল দুঃখগুলো মার সঙ্গে শেষ অব্দি কবর উঠতে গেছে। তুলে নিয়ে কোথাও পুঁতে রাখবো, অথবা ছেঁড়া পুঁতির মালার মতো ছুঁড়বো বাঁশ ঝাড়ে, রেল লাইনে, পচা পুকুরে, হলো পড়ে। মা ঘুমিয়ে আছেন, মার সেখানের কাছে মার দুঃখগুলো আছে। নিশুত রাতেও
নিজেকে আছে একা একা। আবৃত্তি করছিলাম তসলিমা নাসরিনের লেখা দুঃখবতী মা। সব মায়েরা ভালো থাকে। আসলে আমাদের মারা ভালো থাকুক, আমাদের পরম আশ্রয়স্থল আমাদের মা, আমাদের মায়েরা ভালো থাকুক, আমরা সবসময় সন্তান হিসেবে তাই চাই, সেটাই আমাদের প্রত্যাশা। এবারে আবৃত্তি শুনবো আমাদের আবৃত্তি শিল্পী, আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ঐশী পালের কাছে যাব। ঐশীর পরিবেশনা শুনি। ঐশী, আজ আমরা কি শুনছি তোমার কাছে? ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামকে আমাকে প্রিয় মানুষদের সাথে সুযোগ দেওয়ার জন্য। আমরা সকলেই জানি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় চেয়েছে জাতির পিতার অবদানকে মুছে ফেলতে, অস্বীকার করতে চেয়েছে জাতির পিতার অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলতে। এমনকি সরকারি বেসরকারি দপ্তর থেকেও নামিয়ে ফেলা হয়েছিল শেখ মুজিবুর রহমানের ছবি। কবি লুৎফর রহমান রিটনের লেখা কবিতা এই প্রেক্ষাপটে ছবি শুধু ছবি নয়, কবিতাটি আবৃত্তি করছি। কে তোমার পিতা? তুমি তার নাম জানো না, তাই তো পিতাকে তুমি করো অবমাননা। তুমি সেই কুলাঙ্গার জানোয়ার পুত্র, শেকড়ের সাথে যার নেই যোগসূত্র। পরিচয় ভুলে গেছো, ভুলে গেছো উৎসই, তোমার নামের আগে বাস্টার্ড জুৎসই। আজ তুমি সংসদে গেছো যার কারণে, মনোযোগী হও বাছা তার স্মৃতিচারণে। যাকে তাকে বাবা ডেকে বাছা বাছা কোনো লাভ নেই, সত্যের ইতিহাসে মিথ্যার ভাব নেই। জনকের অবদান মুছে ফেলা যাবে না, কেউ তাকে ছোট করে বড় কিছু পাবে না। যার ছবি নামিয়েছো আক্রোশ মিটিয়ে, দেশবাসী তোমাদের থুতু দেয়, থুতু দেয় ছিটিয়ে। কটা ছবি নামাবে হে, কটা ছবি নামাবে? ক্যাবিনেট কক্ষে কোটি ছবি রাখা আছে জনতার পক্ষে। বাঙালি ও বাংলার বুকে আছে থাকবে, এদেশে থাকতে হলে এটা মনে রাখবে। বদরুল, সাউন্ডটা মিউট করা। হ্যাঁ, চমৎকার পরিবেশনা ঐশী। এটাই বাস্তব, এটাই সত্য। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ নয়, কল্পনা করা যায় না। আমরা তোমার আরো একটি পরিবেশনা শুনি ঐশী, তোমার আরো একটি পরিবেশনা শুনে তারপর আমরা পরবর্তী শিল্পীর কাছে যাই। ঠিক আছে। আমি এখন একটি প্রেমের কবিতা করছি, মিহির বিশ্বাসের লেখা কবিতা 16 বছর পর। ধরো 16 বছর পর আমাদের দেখা হলো চেনা শহরের ব্যস্ত কোনো রাস্তায়। তখন তুমি আমায় ঠিক ঠিক চিনবে তো, নাকি উপেক্ষা করে আড়াল হবে? মনে পড়বে তোমায় একদিন হিম হিম রাতে জ্যোৎস্নার আলোয় ভিজে ভিজে গল্প হয়েছিল অনেক। একটি ছোট্ট পাখি কাঁঠালি চাপার নিরে ঠোঁট গুজেছিল। আমার মনের গোপন কোণে তখন বাতাস বইছিল কেঁপে কেঁপে, ঠোঁট যুগল কেমন নীল হয়ে আসছিল। তুমি তখনও গভীর ঘন কুয়াশায় দু ঠোঁট ভরা রোদ নিয়ে গন্ধরাজের গন্ধ নিচ্ছ। এসব স্মৃতি হয়তো তুমি সেই কবে শরতের মেঘের তরে ভাসিয়েছ। তোমার শরীরের সেই চন্দনের গন্ধ আমি এখনো ধরে রেখেছি এই ফুসফুসে।
তোমার নিঃশ্বাসগুলো আজও আজও আমার কানে বাজে শঙ্খের সুরের মতো। সমস্ত স্মৃতির ছটায় থর থর করে কেঁপে ওঠে আমার বুক। তবু আমি সাহসী হই, আবার চলতে শিখি। মনে আছে তোমার? কথা ছিল রোজ সকালে আমরা ডানা মেলবো, হাঁটু পানিতে নেমে পদ্ম তুলবো, তুমুল বৃষ্টিতে আঙুলের ফাঁকে আঙুল রেখে ভিজবো। জানো, অনেক দিন হয় আমি আকাশ দেখি না। বর্ষা বিকেলে গা ভেজায় না, ইচ্ছেগুলোকে নিজ হাতে দহন করি। শুনছো? এইখানেতে, হ্যাঁ হ্যাঁ, এইখানেতে অভিমান জমে জমে পাহাড় হয়েছে। এই পাহাড় ডিঙানোর সাধ্য তোমার নেই। যদি পারো 16 বছর পর তুমি আমায় খুন করো, চুল হতে পিন খুলে নিয়ে আমার দু চোখ উপড়ে দিও। আমার কবিতার খেরো খাতা যেন শূন্য থাকে, শূন্য হয়ে যায়, যেন ভালোবাসা, যেন ভালোবাসা। বাহ, চমৎকার আবেশ ছড়ানো আবৃত্তি শুনলাম। ধন্যবাদ ঐশীকে। ঐশীর কাছে আরো আবৃত্তি শুনবো আমরা। এবারে এবারে আমাদের বোধনের আরো একজন শিল্পী, বোধনের সদস্য কামালউদ্দিন জিকু, ওর আবৃত্তি শুনবো। জিকু সে বোধনের ষটবিংশ আবর্তনের শিক্ষার্থী ছিল। সে নিয়মিত চট্টগ্রাম বেতারে সংবাদ পাঠক এবং আবৃত্তি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নিরীক্ষামূলক কাজ করছে জিকু। আমরা তার আবৃত্তি শুনি, আমরা তার নিরীক্ষাধর্মী আবৃত্তিগুলো নিয়ে তার শুভকামনা, তার জন্য অনেক শুভকামনা রইল। আমরা তার আবৃত্তি শুনি এবারে। জিকু। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই কবি রফিক আজাদের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা এই সিঁড়ি পড়ছি। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে। সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত চোখে ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরেছিল, পিতার হৃদয় ছিল স্নেহের আর্দ্র চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর, তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ, তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ ব্যাপে। সবুজ শস্যের মাঠ দিয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ এক মহাকাব্য আমাদের, সেই মহাকাব্যের মহাকবি, মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে অসাধারণ অসাধারণ অনেক কবিতা আমরা পড়ি। আজ আমাদের শিল্পীরা তাই নিবেদন করছে দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে। জিকু, আমরা তোমার আরো একটি নিবেদন শুনি, আরো একটি আবৃত্তি শুনি। এ পর্যায়ে আমি কবি হুমায়ুন আজাদের আমাদের মা পড়ছি। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা
গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে। কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা বড় ছিলাম, আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, টলমল করে, টলমল করে। বাহ! আহ, আবারও মাকে নিয়ে নিবেদন শুনলাম। খানিকটা মিলে গেছে সুতপার আবৃত্তির ধরনের সাথে। জিকুরও প্রথমে বঙ্গবন্ধুকে নিবেদন করে আবৃত্তি, তারপর মাকে নিবেদন করে আবৃত্তি। এ যেন দেশ, মা, মাটি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে আমরা আবৃত্তি শুনবো বোধনের আরেকজন আবৃত্তি শিল্পী, আমাদের মৃত্তিকা চক্রবর্তী। সে বোধনের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ছিল। বর্তমানে বোধন আবৃত্তি পরিষদের সাথে যুক্ত আছে, ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সে যুক্ত আছে। সে একজন একনিষ্ঠ কর্মী এবং আবৃত্তিতে তার আগ্রহ, আশা জাগানিয়া। আমরা তার আবৃত্তি শুনছি। মৃত্তিকা। শুভ সন্ধ্যা। প্রথমেই আবৃত্তি করছি শেখ মুজিবকে নিবেদন করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জনসাধারণের জীবনে মুজিব কি ছিলেন সেটা আমাদের প্রজন্ম ভুলতে বসেছি। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই কবিতা। পড়ছি হৃদয়ের রজনীগন্ধা। লিখেছেন কবি গোলাম কিবরিয়া পিনু। এসো আমরা মাটির সাথে মিশে যাই, লজ্জায় লজ্জায়। তার মৃত্যুদিনে কিভাবে দাঁড়াই রঙিন সজ্জায়। আমরা কি এত দিনহীন? যে দিল বুকের রক্ত, যে দিল পরিচয়ের ভিত মাখা মাটি, যে দিল মন্ত্রী, নেতা ও জেনারেলদের পতাকা শোভিত দিন,
তাকে কেন করতে চেয়েছি বারবার অমাবস্যায় বিলীন? আমরা এতটা কেন কাঙাল ভিখিরি, নিজের ঝোলায় সব টেনে নিতে নিতে নিজের ও ইতিহাসের কি করেছি ছিরি? আমরা মাথাটা শুধু রাখি, বিবেক রাখি না নিজের মাথায়, ক্ষমতা ও স্বার্থের হিসেব শুধু নিজের খাতায়। যে দিল গোলাটা ভরিয়ে সোনালি ধানে, সে তো নেয়নি কিছুই নিজেকে ছাড়া তার অন্তর্ধানে। প্রিয় দেশ ও জনতা শুধু ছিল তার বুক ভরা অভিধানে। কোথায় রেখেছি বলো তাকে, ইতিহাস একা একা তাঁর ছবি আঁকে। অন্ধকারে জ্বালিয়ে মোমবাতি নিভাতে পারে না সেই আলো কোনো মাতাল হাতি। ভালোবাসার বিপরীতে হিংসুটে বিষ কালো ডেঁও পিঁপড়েরা লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে কোনো মরণ দেবীর গীতে। যতই হোক না সময় ও কাল বন্ধা, মুজিবের জন্য নষ্ট হবে না হৃদয়ের রজনীগন্ধা। মুজিবের জন্য নষ্ট হবে না হৃদয়ের রজনীগন্ধা। ধন্যবাদ। অসাধারণ। এবং আমরা আরো একটি আবৃত্তি শুনবো মৃত্তিকা তোমার কাছে, তারপর আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী গুণী শিল্পী ফয়জুল্লাহ সাইদ ভাইয়ের কাছে যাব। তোমার আরো একটা আবৃত্তি শুনি মৃত্তিকা, তারপর। আমার এবারের নিবেদন বর্ষা ঋতু নিয়ে একটি কবিতা। বর্ষণ যে প্রেমের গল্প বানায় এমন না, কারো হতাশার টুকরি নিয়ে নামে, কারো চায়ের প্রেম। এভাবেই প্রতিনিয়ত বর্ষা আসে জীবনে। পড়ছি কবি আবুল হাসানের বৃষ্টি চিহ্নিত ভালোবাসা। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতির মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাঁদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো, এই বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ছাড়ালো আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল ৩ বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছে, ক্রমাগত বাড়ছে হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক রোগী এর মধ্যে গলা কাশলেন, ও হে ছোকরা, নুন চায়ে 1 টুকরো লেবু বেশি দিও। তাদের দৈনন্দিন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিনের বৃষ্টিতে কিছুই আসে যায়নি আমাদের। কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল। সারাদিন অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। সারাদিন আমাদের হৃদয়ের অক্ষরে ভরা উপন্যাস শুনতে হয়েছিল। ধন্যবাদ সবাইকে। অসাধারণ, খুব ভালো মৃত্তিকা। আমরা এবার আমাদের আজকের আমন্ত্রিত গুণী শিল্পী, আবৃত্তিজন, সংগঠক ফয়জুল্লাহ সাইদ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনার নিবেদন শুনবো। ধন্যবাদ মাইনুল।
প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বোধনের প্রতি। আমাদের বাংলাদেশের আবৃত্তির ইতিহাসে এই বোধন নামটি একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। যদি হিসেব করি বলি যে 97 থেকে অদ্যাবধি স্বমহিমায় ভাস্বর হয়ে তার আপন বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সদর্পে এগিয়ে যাচ্ছে যে কটি সংগঠন, তাদের মধ্যে বোধন অন্যতম। আমরা সারা বাংলাদেশ জুড়েই বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমার চলাচল একেবারে তৃণমূল থেকে সারা দেশে, তো বিভিন্ন জেলায় বিভাগে যেখানেই যাই না কেন, বাংলাদেশে প্রথম সারির যদি 5টি সংগঠনের নাম বলা হয়, নিঃসন্দেহে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম তার মধ্যে একটি। এবং আমরা তো বলি যে চট্টগ্রামে আবৃত্তির সামগ্রিক যে চর্চার পরিবেশ, সেটি অবশ্যই ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান সারা বাংলাদেশের মধ্যে। কোনো কোনো দিক থেকে ঢাকাকেও অতিক্রম করে গেছে চট্টগ্রাম। আমি বলবো বিশেষ করে যে বিশাল আকৃতির, বিশাল আয়োজন, আড়ম্বরপূর্ণ আয়োজন আমরা দেখি চট্টগ্রামের আবৃত্তি উৎসবগুলোতে, সেই জন্য আমরা আবৃত্তি সমন্বয় পরিষদের একবার বিভাগীয় আবৃত্তি উৎসব কিন্তু চট্টগ্রামে করেছি। তো সে কারণেই বলছি যে বোধন এমন একটি সংগঠন যে সংগঠনের নাম আবৃত্তির অঙ্গনে কাজ করে এরকম মানুষ নেই যে বোধনের নাম জানে না। তো তেমনি একটি সংগঠনের আমন্ত্রণে আজকে আমি উপস্থিত হয়েছি, এটি আমার জন্য খুব গর্বের একটি বিষয়। দ্বিতীয়ত, আমি আসলে তরুণদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমার আবৃত্তি বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ আছে। আমি ছোটদের জন্য, বিশেষ করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক হিসেবে আমি দায়িত্ব পালন করছি, ওদের জন্য আমার একটি লেখা বই, সেটি সারা বাংলাদেশে পাঠ্য আবৃত্তি ও উপস্থাপনা। যেহেতু আমি গণমাধ্যমে কাজ করি, সেই কারণে আমি আসলে দেখেছি যে এই সময়ে ছেলেমেয়েরা আবৃত্তি শিখতে আসে মূলত বেশ কয়েকটি কারণে। যূথবদ্ধ এই আবৃত্তি চর্চায় যারা সম্পৃক্ত, তাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে আমি বড় আবৃত্তি শিল্পী হব, আমি উপস্থাপক হব, আমি সঙ্গীত দুঃখিত আমি সংবাদ উপস্থাপক হব, আমি অনুষ্ঠান উপস্থাপক হব, এরকম। সেই জায়গা থেকেও বলছি যে আপনি গণমাধ্যমে বা পারফর্মিং আর্টসের কোথাও বিচরণ না করেন, একজন ভালো মানুষ অথবা একজন ভালো বাবা অথবা মা তো হবে। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে লালন করবার জন্য আমাদের কিন্তু সুন্দর করে কথা বলা উচিত। বিশেষ করে আপনার সন্তানের মুখে যে ভাষাটি তুলে দিবেন, সেটি মধ্য দিয়ে ওই সন্তানটি কিন্তু জানান দেবে যে তিনি কোন বংশের। একজন মানুষের বড় পরিচয় তার ভাষা থেকে বোঝা যায়, তার ফ্যামিলি স্ট্যাটাস বোঝা যায়, তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। সুতরাং কে আবৃত্তি শিল্পী হলেন, কে অভিনেতা হলেন, কে সংবাদ উপস্থাপক হলেন, তার চেয়েও বড় কথা যে আপনি সুন্দর করে আপনাকে উপস্থাপন করতে পারছেন। তো যদি পারেন তবে আপনি সার্থক। সেই জায়গা থেকে আবৃত্তির এই অঙ্গনে যে মানুষগুলো কাজ করছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই পারভেজ ভাইয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণবদার প্রতি, এবং যারা এই অনুষ্ঠানের নেপথ্যে থেকে সামগ্রিকভাবে এই আয়োজনকে সফল এবং সার্থক করছেন তাদের প্রতি। যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমি একটি জিনিস বলতে চাই তাদের উদ্দেশ্যে, যে মেখে মেখে বেলা অনেক হয়েছে। আমি এখানে বসে বসে হিসেব করছিলাম যে আমার দলের বয়স, মানে আমি প্রথম 1996 সালে একটি মফস্বল শহরে আবৃত্তি সংগঠন করি, উচ্চারণ আবৃত্তি সংসদ, যেটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের 13 নম্বর সদস্য। 1996 সালে সেটি প্রতিষ্ঠিত হয়।
বোধন তার 1 বছর পরে, সম্ভবত 97। তো আমার আবৃত্তির অঙ্গনে পথ চলা 37 বছর। যারা একসময় আমাকে ভাই বলতো এখন তারা আঙ্কেল বলে। আমি শিশু একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আছি, আমি শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আছি, আমি বুলবুল ললিতকলা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আছি। মাঝে মাঝে আমার মনে হয় যে আগামীতে বাংলাদেশে বেড়ে ওঠা এই যে শিশু কিশোরেরা, এরা তো আমার কাছে দীক্ষা নিচ্ছে, একসময় এরাই বাংলাদেশের বড় বড় আবৃত্তি শিল্পী হবে। এই কথা ভেবে আমি কিন্তু খুব আনন্দ পাই, পুলকিত হই। অনেক কথা বলে ফেললাম। আগস্ট মাস আমাদের শোকের মাস। এই শোকে বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সবাইকে ইতিহাসের ঘৃণ্যতম যে হত্যাকাণ্ড ঘটায় ঘাতকেরা, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং যারা পলাতক আছে তাদের শাস্তি দাবি করে বঙ্গবন্ধুকে নিবেদন করে আমাদের স্বাধীনতার কবি নির্মলেন্দু গুণের একটি কবিতার উচ্চারণ করছে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তাল সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল, দুর্বাতরে ঢাকা, সবুজে সবুজ নয়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর আর তোমাদের মতো শিশু পাতা কোড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, জনসমুদ্রে জাগিল জোয়ার, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এবারে আমি নিবেদন করছি অসাধারণ অসাধারণ আবৃত্তি।
সাইদ ভাই, আমরা আপনার আরো আবৃত্তি শুনবো। মূলত আহ, আপনার প্রারম্ভিকা নিয়ে আমি একটু বলতে চাই। আমরা আসলে অনুপ্রাণিত হই যখন আমাদের বন্ধু সংগঠন এবং দেশের গুণী আবৃত্তি শিল্পীরা যখন সাংগঠনিকভাবে বা এভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে। বোধন সম্পর্কে আপনার যে মূল্যায়ন, সেটা আমাদেরকে আসলে অনুপ্রাণিত করছে। বোধনের শত শত হাজার যে শিক্ষার্থী এবং কর্মী সদস্য আছে, তাদের সবাইকে অনুপ্রাণিত করছে আপনার প্রারম্ভিক সেই বক্তব্যটি। আপনাকে ধন্যবাদ। আর বোধন, এখানে তথ্যের একটা বিষয়ে আমি শুনছিলাম, আপনার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনারা আমাদের অগ্রজ শিল্পী। বোধন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের, আমার যতটুকু জানা, সাইদ ভাই আপনিও হয়তো একমত হবেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য বোধন। এখানে বোধহয় আপনি, আমি কি শুনলাম কি যে 97 সালে না মনে হয় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য বোধন আবৃত্তি পরিষদ। না, না, সেটা এই বিষয়টা হয়তো আমার আমি সেটা বলেছি, আমার আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যের ব্যাপারে বলি না, আমি বলেছি যে বোধন প্রতিষ্ঠিত হয়েছে 97, তাই তো? বোধন হয়েছে 83 আমাদের 87-তে, আর বোধন আবৃত্তি স্কুল হয়েছে 93-তে। বোধন তার 34 বছরের তার পথ চলা চলছে। তা আসলে ওই যে বললেন না যে সময় অনেক পেরিয়ে গেছে, মেখে মেখে অনেক বেলা হয়ে গেছে। সাইদ ভাই, আপনার আবৃত্তিতে যাই, আমরা মুগ্ধ হয়ে শুনছি আপনার আবৃত্তি। গতকালকে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। মৃত্যু বার্ষিকী, বিশেষ করে 44তম মৃত্যু বার্ষিকী। গতকালকে আমি যখন নিউজ কভার করছিলাম সকাল 7টায় এবং 9টায় যখন ওবায়দুল কাদের সহ সবাই আসলেন, তখন গত 17 বছরে আমি প্রথম মিস করলাম জাতীয় অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলাম স্যারকে। কিন্তু কালকে যখন নজরুল একাডেমির অনলাইনে যে অনুষ্ঠানটি হচ্ছিল, সেখানে আমি স্যারের কথা শুনে আবার খুব আশায় বুক বাঁধলাম যে স্যার সরব আছেন এখন। আমরা এই করোনায় হারিয়েছি আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে, আমরা হারিয়েছি কামাল লোহানীকে, আরো অনেক গুণীজনকে আমরা হারিয়েছি। তো প্রফেসর রফিকুল ইসলাম স্যার বলছিলেন যে নজরুলের সমাধি এইখানে হওয়ার পেছনের গল্প। তখন আমার মনে হলো যে পরের দিনই বোধনের এই অনুষ্ঠান, তাই নজরুলকে আমরা একটু স্মরণ করতে চাই এবারের উচ্চারণে। নজরুলের অভিভাষণ থেকে: বন্ধুগণ, আজ আপনারা যে সওগাত হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হল, আমি ধন্য হল। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কুলসিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব
অন্যদিকে লোভী ও সুদের চক্রের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে মিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ প্রায় আমায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করেছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, সেদিন মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগলিত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, আপনার মনে পড়িব একাকী, নিশ্চল নিশ্চুপ, গন্ধ বিধুর ধূপ। নজরুলের কবিতার চেয়ে মানে এই অভিভাষণটি আমি তার মৃত্যুদিন শ্রদ্ধা অসাধারণ, নিবেদন করি উচ্চারণ। অসাধারণ, অসাধারণ নিবেদন। আহ মর্মস্পর্শী, কি গভীর উপলব্ধি, কি গভীর উপলব্ধি থেকে কবি এই কথাগুলো লিখেছেন, বা কত নিমগ্ন হলে আমরা এই ধরনের লেখা পাই, আমরা এই ধরনের উপলব্ধি পাই। এবারে আমরা আবার একটু আবৃত্তি শিল্পী সুতপা মজুমদারের কাছে আসব। আমরা তার আবৃত্তি শুনছিলাম, এবার আবার তার আবৃত্তি শুনবো। আর একটু বলে রাখি, আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি অনুষ্ঠান, এখানে স্ক্রিনে দেখছি আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি অনুষ্ঠান। আপনারা অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, মন্তব্য করছেন। আপনাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা রইল, আপনারা আমাদের সাথে থাকুন। আমি সময় স্বল্পতার জন্য হয়তো সবার শুভকামনাগুলো, সবার শুভ বার্তাগুলো করতে পারছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যথাসম্ভব চেষ্টা করছি সবার কমেন্টসগুলো ডিসপ্লে করার। আপনারা আমাদের আবৃত্তি শিল্পীদের সম্বোধন করে যেই শুভকামনা দিচ্ছেন, আমি চেষ্টা করছি প্রত্যেকের কমেন্টসগুলো ওখানে ডিসপ্লে করার। আমরা আবৃত্তি শুনি, আবৃত্তিময় হোক আমাদের আরো কিছুক্ষণ সময়। সুতপা। আমি এখন যে কবিতাটি বলবো এটা হচ্ছে পুরুষ। তার আগে কিছু কথা বলতে চাই।
পুরুষ শব্দটির মানে শুধু কিন্তু আমাদের কাছে বিকৃত নয়। পুরুষ যেমন ধর্ষক, সুযোগ সন্ধানী, স্বার্থপর, হিংস্র হয়, তেমনি আমাদের বাবাও একজন পুরুষ যাকে ভরসা করা যায়। আমাদের প্রেমিকও একজন পুরুষ যাকে ভরসা করা যায়। বিপদে পাশে থাকে যে বন্ধু, তাকেও কিন্তু আমরা বিশ্বাস করি। ভাইও আমাদের সবকিছু থেকে আগলে রাখে। সকল পুরুষ কেবল পেশি শক্তির পুরুষত্ব দেখেই প্রধান হয়ে ওঠে না, বরং একজন পুরুষ নিজেকে আগলে রাখে মানবিকতায়, ভালোবাসায়, বিশালত্বে। এখন আমার নিবেদন নুপুর চক্রবর্তীর লেখা পুরুষ তুমি। পুরুষ তুমি ছুটতে চাইলে এমনি ভাবে ছবে। এই যে বাসে, ট্রেনে, রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমার ছুঁয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কতবার হয়েছে, কতজনে কতভাবে তাকিয়েছে, শুনেছে। একবার জানো কি হলো? তখন বয়সটা বেশ অল্প। কলকাতার লোকাল ট্রেনে চেপেছি। একটাই মাত্র স্টেশন আছে, কিন্তু একেবারে চাপাচাপি ভিড়। কোন রকমের ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল। আমি চলছি ট্রেনের বাইরে, কোন রকমের পা রেখে আছি, তাও ধরতে পারছি না। কোন রকম একটা লোহার রড ধরে আছি। হঠাৎ একটা পুরুষালী হাত কনিয়ের কাঁচটা ধরে হাঁচকা টানি ট্রেনের ভেতরে নিয়ে এলো আমাকে। আমি বললাম, প্লিজ ছাড়বেন না, আমি পড়ে যাবো তাহলে। ছাড়ছি না, ভয় নেই। ভয় ছিল না। আরেকবার সেবার গায়ে জ্বর, মাথায় কি ঘুরছিল, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। ট্রেন নেই, কোনো ভালো বাস নেই। ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম। নিরর্থ জায়গা নেই বাসে। আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটা। হঠাৎ পিঠের উপর হাত পড়ল। একজন গ্রাম্য বৃদ্ধ বললেন, বসবে না? আমি দাঁড়াতে পারবো না, এই পাশটায় বসো কষ্ট করে। পাশে জায়গা ছিল না তার। আমার মাথা তোলার ক্ষমতাও ছিল না। রীতিমতো ওনার পায়ের উপর বসে পড়লাম। জানালার হাওয়া চোখে মুখে লাগলো। আহ, শান্তি। এরকম হয় কিন্তু, রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখলে অস্বস্তি হয়। আমারও হয়, কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে। একবার যখন কোথাও যাচ্ছিলাম, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুললো। চেয়ে দেখলাম একটা গঞ্জ গ্রাম আর একটি ছেলে অবাক চোখে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম। বিকেল হয়ে এসেছিল। কন্ডাক্টর বলল, এরপর বাস আবার 2 ঘন্টা পর। একা একা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে। এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে, আমি পৌঁছে দেব? না না, কি দরকার, ভয় নেই, বাড়ি অব্দি পৌঁছে দেব। পরের বাস আসতে আসতে রাত। কি মনে হলো বললাম, চলুন। ভালো করে ধরে বসুন তো, চাপ নেই। বসলাম। আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল। আবার যাবার সময় মাকে বলেও দিল, বলুন কাকিমা, বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে? এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগে তো। তারপর কেউ যদি এমনি এমনি আদর করে, ধর্ম অচেনা কেউ, আমার তাও ভালো লাগে।
তখন সন্তান সম্ভবান। দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি। খুব গরম, হাঁসফাঁস করছি। আর 40 লোক এগিয়ে এলেন, একটা প্লাস্টিকের চেয়ারে আমাকে বসিয়ে ভোগ নিতে গেলেন। একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন। যাবার সময় গালে আলতো করে ছুঁয়ে বললেন, এই অবস্থায় তো রোদে কেন দাঁড়ালে? মুখটা দেখো, মা দুর্গা যেন। সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি। ছুঁতে হলে এমনি করে ছোঁও, এমন করে যাতে সেই সেদিন অব্দি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি, গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে, এখনো ছুঁয়ে আছো। প্রত্যেকবার এমনি করে ছোঁও। সত্যি বলছি, আমার ভালো লাগে। আমি কিচ্ছু মনে করি না। ধন্যবাদ যারা শুনছেন সবাইকে। হ্যাঁ সুতপা, তোমার আবৃত্তি শুনছিলাম। আসলেই এই বর্তমান প্রেক্ষাপটে আহ, পুরুষদের এমনই হওয়া উচিত। যদি আমি নিজে একজন মানুষ, তারপর যদি একজন পুরুষ হই, বা আমরা যদি ভাবি, আমাদের ভাবনাটা এমনই হওয়া উচিত, মানবিক হওয়া উচিত। অনবদ্য তোমার পাঠ। এবার তোমার আরো একটি কবিতা, এবং আজকের আয়োজনে হয়তো তোমার একটি শেষ কবিতা আমরা শুনবো। আমরা একটু শুনি তোমার পরিবেশনা। এখন আমার শেষ নিবেদন কবি জীবনানন্দ দাশের লেখা তোমায় আমি। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে। শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু, আর এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভেতর এসে। তোমায় ভালোবেসেছি আমি তাই, শিশির হয়ে থাকতে যে ভয় পাই। তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে, শরীর যেমন মনের সঙ্গে মিশে। জানি আমি তুমি রবে, আমার হবে ক্ষয়, পদ্ম পাতা একটি শুধু জলের বিন্দু নয়। এই আছে নেই, এই আছে নেই জীবন চঞ্চল, তা তাকাতে ফুরিয়ে যাই রে পদ্ম পাতার জল। বুঝেছি আমি তোমার ভালোবেসে, এই আছে নেই, এই আছে নেই জীবন চঞ্চল, তা তাকাতে ফুরিয়ে যাই রে পদ্ম পাতার জল। বুঝেছি আমি তোমায় ভালোবেসে। সাউন্ড মিউট করা। মাইনুল, ধন্যবাদ সুতপা, তোমার অনবদ্য পরিবেশনার জন্য, অনবদ্য জীবনানন্দ। আমরা এবার আবৃত্তি শুনবো। আবৃত্তি শিল্পী, আমাদের আজকের অতিথি শিল্পী ঐশী পালের কাছে। ঐশী, তোমার আবৃত্তি শুনি। ধন্যবাদ ভাইয়া। গতকাল কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ছিল, আমি তাই উনার স্মরণে করছি কাজী নজরুল ইসলামের লেখা
আগমনী কবিতাটি। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চটে চটে ছোটে লোটে ফোটে বন ফিনিকি চমকি চমকি ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ, একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হই হই রব ওই ভৈরব হাঁকে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গাই সৈনিক ধাই তালে তালে, ওই পালে পালে ধরা কাপে দাপে যাকে মহাকাল কাপে থর থর, রণে কর কর কারা খাড়া ঘাত শির পিছে হাঁকে রথ ঘর ঘর ধ্বনি ঘর ঘর, গুরু গর গর বলে ভেরি তুরি হর হর হর, করি চিৎকার ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপুটি দাপুটি সাপুটি হু 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 শন শন, ছোটে সুরাসুর সেনা হন হন, তাতা থুই থুই তাতা থুই থুই খল খল খল, নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল, বুকে মুখে চোখে রোষ হুতাশন, রোষ কথা শোন, ওই ডম্বুরু ঢোলে ডিমি ডিমি বলে, বোম্বরুৎসম বরু দোলে জম্বরুন কি কল কল্লোলে চলে উতরলে, ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল, ও কি বিজয়ধ্বনি সিন্ধু গরজে কল 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 কল, ওঠে কোলাহল কুট হলাহল, ছোটে মন্থনে পুনঃ রক্ত উদধি প্যানা বিষ খরে গল গল, টলে নির্বিকার সে বিধাত্রীর ওগো সিংহ আসন টলমল, কার আকাশ জোড়াও আয়ত নয়নে করুণা অশ্রু ছল ছল, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ঝমঝম, নাচে ধৈর্যটির সাথে প্রমথ ববম বম বম, লাল লালে লাল ওরে ঈশানে নিশান যুদ্ধের ওঠে ওমকার অনডোমকার নাদে ওম ওম, মহাশঙ্খ বিষাণ রুদ্রের, ছোটে রক্ত ফোয়ারা বন হিরবান রে, কোটি বীর প্রাণ ক্ষণে নির্বাণ তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম, ভয় রক্ত পাগল প্রেত পিশাচের শির দ্বারা করে চঞ্চল, যত ডাকিনী যোগিনী বিস্ময়া হতা, নিশিথিনী ভয়ে থম থম, বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ঝমঝম, ওই অসুর পশুর মিথ্যা দৈত্য সেনা যত, হত আহত করে রে দেবতা সত্য, স্বর্গ মর্ত পাতাল মাতাল রক্ত সুরাই ত্রস্ত বিধাতা মস্ত পাগল পিনাক পানিশ ত্রিশূল প্রলয় হস্ত ঘুরাই, ক্ষিপ্ত সবাই রক্ত সুরাই, চিতার উপরে চিতা সারি সারি, চারিপাশে তারি ডাকে কুকুর গৃধিনী শ্রীকাল, প্রলয় দোলাই দুলিছে ত্রিকাল, প্রলয় দোলাই দুলিছে ত্রিকাল, প্রলয় দোলাই দুলিছে ত্রিকাল, আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ, পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর, নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বরা ভয় বাণী ওই রেকার শুনি নহে হই রই এবার, ওঠরে ওঠ ওঠরে ওঠ ছোট রে ছোট শান্ত মন খান্তরণ খোল তোরণ, চল বরণ করবো মাই ডরবো কায়, ধরবো পাই কার শেয়ার, বিশ্বমাই পার্শ্বে যার, আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কি বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশ্বিন হাওয়া, এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই, সরসিঝ নিভ শুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই, এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস, এসেছে গণেশ এসেছে মহেশ, বাস রে বাস জোর উচ্ছ্বাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ এ যে চেনা চেনা অতি, বাস রে বাস জোর উচ্ছ্বাস, হিমালয় জাগো ওঠো আজি, তব হিমালয় হোক ভুলে যাও শোক, শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক, ঘরে ঘরে আজি দীপ জ্বলুক,
মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক, গীত চলুক, আজ কাঁপুক মানব কালো কল্লোলে কি সলাই সমনে খেলব। বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ। বাহ, অনবদ্য তোমার চেষ্টা। তুমি এগিয়ে যাও, তোমার আবৃত্তি চর্চা আরো শানিত হোক। এই পর্যায়ে আমাদের সাথে আছে আমাদের বোধনের আরেকজন আবৃত্তি শিল্পী। আমরা তার পরিবেশনা শুনেছি, এবার দ্বিতীয় পর্বে তার শেষ নিবেদন শুনবো। কামালউদ্দিন জিকু, আবৃত্তি শিল্পী কামালউদ্দিন জিকু, আমরা তার আবৃত্তি শুনবো। একটু ইয়া দাও তো। এ পর্যায়ে আমি মহাদেব সাহার সাউন্ড ঠিক আছে। কবি মহাদেব সাহার মানুষের বুকে এত দীর্ঘশ্বাস কবিতাটি পড়ছি। এই কবিতায় মূলত মানুষের যে অতৃপ্তি, যে দীর্ঘশ্বাস, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়। কোনো বিষণ্ণ ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর। এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস, যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপি। পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ, আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট। মানুষের বুকে এত দীর্ঘশ্বাস, এত দীর্ঘশ্বাস কে জানত? দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই। এমন হলুদ, ধূসর ও তুষারাবৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না। হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে, যদি কখনো প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়, তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে, গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষণ্ণতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে। তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে। তার চোখে নিয়তই জল ঝরে, তবু দেখা যায় না। মানুষের বুকের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে, কত যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যু সংবাদ, মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে। মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, কেউ জানে না। এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না। এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায়, কেউ জানে না। অসাধারণ জিকু, চমৎকার তোমার নিবেদন। মানুষ এই দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, মানুষের দীর্ঘশ্বাস তার ভেতরের অন্তর্নিহিত আরেকটি ভাব। তোমার আরেকটি নিবেদন শুনি, তারপর আমরা পরবর্তী শিল্পীর কাছে যাব। এ পর্যায়ে আমি আমার শেষ নিবেদন তসলিমা নাসরিনের লেখা ব্যক্তিগত ব্যাপার কবিতাটি পড়ছি। ভুলে গেছো যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে, এমন কোন অসম্ভব কীর্তি তুমি করনি। ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি, এ আমার জীবন। তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিও না কোনোদিন। ভুলে গেছো যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে,
যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ব্যাপারটি নিয়ে ঘেঁটো না। এ আমার জীবন। কার জন্য কাঁদি, কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না। ভুলে গেলে তো এই হয়, ছেড়ে চলে গেলে তো এই হয়। যার যার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার হয়ে ওঠে। তুমি তো জানোই সব। জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই, কেমন আছি? আমার কেমন থাকায় তোমার কি বা যায় আসে? যদি খবর দিই যে ভালো নেই, যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে, শরীরে কেমন করছে, তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে। তবে কি লাভ? কি লাভ জানিয়ে যে অবশেষে আমি সন্ন্যাসী হলাম। ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন। আমরা আছি সবাই এখনো, যেকো তুমিও থাকো। আমরা পরবর্তী আবৃত্তির জন্য যাব বোধনের আবৃত্তি শিল্পী মৃত্তিকা চক্রবর্তীর কাছে। আমাদের সাথে আছে অতিথি আবৃত্তি শিল্পী ঐশী পাল এবং গুণীজন আবৃত্তি শিল্পী ফয়জুল্লাহ সাইদ ভাই। আমরা তাদের আবৃত্তি শুনবো। এ পর্যায়ে আমরা মৃত্তিকার কাছে যাচ্ছি তার আবৃত্তি শুনতে। মৃত্তিকা। এ পর্যায়ে আমার পরিবেশনা একটি কবিতা। কবিতাটিতে অসাধারণ কারো বর্ণনা করা হয়নি। এটিতে দেখানো হয়েছে সমাজের ঘৃণিত অন্যায়ের সময় যখন অসাধারণেরা চুপ থেকে যায়, তখন সাধারণ কেউ এসে অনন্য সাধারণ হয়ে ওঠে। পড়ছি কবি আর্যতীর্থের লেখা বিকর্ণ কবিতাটি। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতুগৃহে কারেন্নিরা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাড়ছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলেই সঙ্গী শুধুই চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই, পোষ্যভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন
একবার হইবি কর্ণ, মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। ধন্যবাদ। হ্যাঁ, মৃত্তিকা, চমৎকার। ভিন্ন ভিন্ন রকম পরিবেশনা তোমার। তোমার আরো একটি পরিবেশনা দিয়ে তোমার পরিবেশনা হয়তো শেষ হবে, আমরা তারপর আমাদের অতিথি শিল্পীদের কাছে যাব। এই পর্যায়ে করছি। মূলত কবিতাটিতে সমাজের যে দিকগুলোকে আমরা সব থেকে বেশি ঘৃণা করি সেই দিকগুলোকে একত্র করে যদি দেখা হয় তা থেকে বিশাল একটা সৌন্দর্যের তৈরি হয়, সেটি ফুটিয়ে তোলা হয়েছে কবি সত্যজিৎ চক্রবর্তীর লেখা বিভৎস কবিতাটি। বিভৎসতা বুঝো? যখন ওপারের নীল রং তোমার চোখে শান্তি দেয় না, তা বিভৎস। যখন শেষ রক্তের বিন্দু তোমার জন্য অক্সিজেন নেবে না বলে, তাই বিভৎস। যখন কবির লেখনী থমকে থাকে, নিরাদর হয় তোমার আমার ভাব জাগানিয়া প্রেমের, তা বিভৎস। যেখানে অমনিবাস পুড়ছে, হাহাকারে জর্জরিত রাষ্ট্র, সেখানে লাল শালু আর পবিত্র নয়, সেখানে যার বাস সে বিভৎস। তুমি আমার কাছে কালি চেয়েছিলে না? নাও, জগৎ সমাজের সব উদ্বেলিত কালোর ভাগ আমি তোমায় দিলাম। সেই কালি দিয়ে তুমি লেখো, হে কবি, একটি কবিতা লেখো ওই বিভৎস নীচ মানুষগুলোকে নিয়ে, যারা না থাকলে এ কবিতা লিখতে না, যারা না থাকলে এ সমাজটা থুবড়ে যেত খুব। তুমি তাদের নিয়ে কবিতা লেখো হে কবি, যাদের কথা তুমি আমি কেউ ভাবি না। তুমি বিভৎসকে বানাও অস্ত্র, শান দাও তাতে জ্ঞানের তরবারি, শিরচ্ছেদ করো সেই সমাজের যারা আজ অথর্ব করেছে মোরে। তুলে দিলাম কবি আমার শ্রেষ্ঠ গীত বিভৎস। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ মৃত্তিকা, ধন্যবাদ তোমাকেও। আসলে আমি কিছু কমেন্ট একেবারে না পড়লেই নয়। আমাদের দর্শক বন্ধুরা অনুরোধ করছেন কমেন্টস পড়ার জন্য, তো আমি কয়েকটা কমেন্টস পড়ার চেষ্টা করি। সত্যজিৎ চক্রবর্তী, কি অসাধারণ আবৃত্তি, যেন নিজের চোখে আমি বৃষ্টির দিনটিকে দেখছিলাম, এভাবেই এগিয়ে যান এই কামনা করি। সম্ভবত বৃষ্টি চিহ্নিত ভালোবাসাকে সম্বোধন করে এই মৃত্তিকার এই পরিবেশনাটাকে সম্বোধন করে এই বলা। এরপর আরো কিছু কমেন্টস আছে। মৃত্তিকা দুটো শোনার পর মন ভরেনি, আরো শুনিয়েছে মৃত্তিকা, আরো শুনিয়েছে আবৃত্তি, আমরা শুনলাম মৃত্তিকার কণ্ঠে। হ্যাঁ, প্রণব চৌধুরী, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, বোধন আবৃত্তি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, ফয়জুল্লাহ সাইদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরাও স্বাগত এবং আমরাও কৃতজ্ঞতা জানাই সাইদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে তিন্নি বড়ুয়া, হ্যাঁ হ্যাঁ একটু বলতে চাই যে আসলে একটি অনুষ্ঠানের প্রাণ হচ্ছে দর্শক শ্রোতা, যারা শুনছেন, যারা দেখছেন, তাদের কমেন্টস গুলো আসলে যদিও সময়ের স্বল্পতা পড়া উচিত নিঃসন্দেহে, এবং চমৎকার চমৎকার কমেন্টস করেছেন। বিশেষ করে আজকে যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের আগামীর পথ চলায় এই কমেন্টস গুলো একটা বড় ভূমিকা রাখবে নিঃসন্দেহে বলা যায়। এবং একজন দর্শকের একটি কমেন্টস একজন পারফর্মারকে নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সুতরাং আজকে যারা অংশ নিয়েছেন, যদি এই মুহূর্তে আপনারা কমেন্টস গুলো দেখতে নাও পারেন, আমি যেমন সবগুলো কমেন্টসই দেখছিলাম, কিন্তু সময় কম, আমাকে আবার অন্য একটি অনুষ্ঠানে যেতে হবে।
সেটি আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে মুক্ত বাকের 25 বছর পূর্তি উৎসব। আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি নূর ভাই সহ বাংলাদেশের অনেক আবৃত্তি শিল্পী সেই অনুষ্ঠানটিতে অংশ নিয়েছে। আজকে আমরা 15 জন ওখানে আবৃত্তি করব। তো আমি বলেছি যে 9:30টার পরে আমি ওখানে যোগ দেব। 9:30 বাজতে খুব বেশি দেরি নেই। যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় আমি ছোট্ট করে দুটো অবশ্যই। কবিতা পড়তে চাই। অবশ্যই। তার অবশ্যই। ওকে। হ্যাঁ সাইদ ভাই, আপনার আবৃত্তিতে যাই। আমার এবারের উচ্চারণ হচ্ছে কবি শামসুর রহমানের অভিশাপ দিচ্ছি। এই অভিশাপ আমাদের জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদের প্রতি, এই অভিশাপ ঘৃণা 71-এর মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর এবং আল শামসের প্রতি, যারা আমাদের 2 লক্ষ মাহবুবের সম্ভ্রমকে লুট করেছেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, যারা খুন, হত্যা, ধর্ষণের মতো ঘটনার সাথে সম্পৃক্ত, পৃথিবীর সকল অশুভ শক্তির প্রতি এই অভিশাপ উচ্চারিত হচ্ছে। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, তোর বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের এই আপনজনের লাশ, দগ্ধ, রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঁ বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে নিতে, অভিশাপ দিচ্ছি সেইখানে দরজালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছোড় মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকন্ত বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড দড়ি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ পাড়া ও পাড়া, নিজের সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্যে, বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা, প্রেতায়িত সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট। অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আমাদের পুরো অস্তিত্ব জুড়ে আছে রবীন্দ্রনাথ। দারুণ, দারুণ, চমৎকার, তো চমৎকার। আবৃত্তি অনুষ্ঠান হবে অথচ রবীন্দ্রনাথ উচ্চারিত হবে না, তা কি করে হয়? রবীন্দ্রনাথেরই একেবারে একটি প্রেমের কবিতা আমি উচ্চারণ করছি। অবশ্যই, অবশ্যই শুনি। কৃষ্ণ করি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে
ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে পারেক মেঘের গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ভুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল কেউ। আলির ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানি সেই মেয়ে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ করি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। দেখেছি তার কালো হরিণ চোখ। বাহ, আমি আর অনবদ্য গদ্য পরিবেশনা। একটি উচ্চারণ শেষ করে দিতে চাই আমি। আর হ্যাঁ, 33 বাজে, যদি মইনুল অনুমতি দেয় তো। আমরা আপনাকে আরো বেশি করে চাইছিলাম, কিন্তু আপনার অনুষ্ঠানের সেই বিষয়টিও অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আপনার মূল্যবান সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অসুবিধা নাই, আপনি আপনার মতো করে শেষ করতে পারেন, অসুবিধা নেই, আমরা আছি। আমি শেষ কবিতা পড়ছি ভাস্কর চৌধুরীর। মানে আমরা যারা শিল্পের চর্চা সেবক এবং শিল্প চর্চা করি, যারা শিল্পী, আমাদের কাছে মানুষই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই মানুষের কথাই আমরা সবসময় বলি। আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটি কবির ভাষা হলেও এই সত্যকেই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আমাদের এখন যে দুঃসময় পার করছি, এই যে ঘরবন্দি জীবন, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে আছে, প্রতিদিন 50 থেকে 60 জন করে মারা যাচ্ছেন বাংলাদেশে। পৃথিবীতে প্রতিদিন প্রায় 5,000-এর উপরে মানুষ মারা যাচ্ছেন এই করোনাকালীন, এবং সেই সাথে প্রায় 17টি জেলায় চলছে বন্যা। ঘরবন্দি বা পানিবন্দি এই মানুষের জীবনে সুদিন ফিরে আসবেই, এবং বাংলাদেশের প্রত্যেকটি শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ, সাংস্কৃতিক অঙ্গনগুলো আমাদের সংস্কৃতি কর্মীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠুক, এবং আমরা নির্বিঘ্নে সংস্কৃতির চর্চা যেন করতে পারি। এই আধার কেটে আমরা আলোতে পৌঁছব, এই প্রত্যাশা নিয়েই আমার সর্বশেষ পরিবেশনা আমার বন্ধু নিরঞ্জন। অনেক কথা বলবার আছে আমার, কিন্তু সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন সুসময়, দুঃসময়, কিন্তু আমি জানি সব সময়ই সুসময়, যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই,
যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো? এই ব্যাপারে। কোন ব্যাপারে? এই যে জয়লতা। বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঠিয়ে। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল। যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো, সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল। আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। এই মানুষের জয়গানী হোক তাদের। অসংখ্য ধন্যবাদ। মানুষের জয়গান হোক, মানবতার জয় হোক। আমাদের শিল্প, সংস্কৃতি চর্চা, মানবিক মূল্যবোধ সবকিছু মিলেমিশে আমরা এগিয়ে যাই সুন্দর সকালের দিকে। তাই আমরা বলি, আধার ভেঙে আলোর বুননের পথে আমরা আছি নিরন্তর। আমি ধন্যবাদ মাইরুল। আমি যারা অংশগ্রহণ করেছে বয়সে আমাকে নবীন তারা, তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে তোমাদের প্রত্যেকটি আবৃত্তি খুবই চমৎকার হয়েছে এবং আমি একটা জিনিস বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, প্রত্যেকেরই নির্বাচনের জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে গতানুগতিক প্রথার যে আবৃত্তি বা কবিতাগুলো সবাই পড়ে, তার থেকে ব্যতিক্রম কবিতা সবাই করেছো, এটি একটি বড় দিক। আর একটা হচ্ছে যে প্রত্যেকে তার নিজের মতো করে আবৃত্তি করবার চেষ্টা করেছে, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়। এই বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সবার সাফল্য কামনা করছি এবং সবাই এই অঙ্গনে বিচরণ করবে। সবার সঙ্গে দেখা হবে আবৃত্তির মঞ্চে এই দুঃসময় পেরিয়ে আলোর ভুবনে। আমি বিদায় নিতে চাই, কারণ আমার আরো একটি অনুষ্ঠানে যেতে হবে। আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। বোধনকে ধন্যবাদ। চট্টগ্রামের যে আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেছো, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন। অভিনন্দন প্রণবদা এবং পারভেজ ভাইকে, সেই সাথে আজকের উপস্থাপক ময়নুল আজম চৌধুরীকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ফয়জুল্লাহ সাইদ ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই নবীন শিল্পীদেরকে অনুপ্রাণিত করার জন্য, এই মঞ্চে একসাথে ওদের সাথে ভাগিদার বা অংশগ্রহণ করার জন্য। আপনাকে একটু বলে রাখি, আপনাকে সম্বোধন করে অনেকগুলো কমেন্টস আছে, আপনি অবশ্যই পড়ে নেবেন। আপনি হয়তো এখন থাকছেন না, আমরা আছি আরো কিছুক্ষণ, আপনি পড়ে নেবেন। আর আমি শিমুল দর্শকদের নন্দীর প্রতি কথা একটু বলতেই হয়। শিমুল নন্দীর সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে চট্টগ্রামে। আমি হ্যাঁ, যখন শিমুল বোধন নন্দী, আবৃত্তি শিল্পী শিমুল নন্দী আমাদের সাংগঠনিক সম্পাদক হ্যাঁ, হ্যাঁ, বোধনের। খুবই চমৎকার একজন মানুষ। আপনার আপনার কথা আমি কখনোই ভুলবো না, ভুলতে পারি না। শিমুল নন্দী, আমার পক্ষ থেকে আপনার প্রতিও অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সাইদ ভাই আপনাকে আরেকবার। আমরা আছি অনুষ্ঠানে, আমরা আগামীতেও আপনাকে পাবো, আমাদের বিভিন্ন আয়োজনে যুক্ত থাকবেন আশা করছি। আমি এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ি, তারপর আমরা ঐশীর আবৃত্তি শুনবো, আমাদের আমন্ত্রিত শিল্পী ঐশীর আবৃত্তি শুনবো। এখানে আজকে আমাদের অসংখ্য কমেন্টস এসে আছে বক্সে, আমি সময়ের জন্য পড়তে পারিনি। আমি আমাদের বোধনের সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী শিমুল নন্দী, বোধনের নিবেদিত প্রাণ সদস্য মৃত্তিকার প্রতি রইল শুভকামনা ও শুভেচ্ছা, মৃত্তিকাকে সম্বোধন করে লেখা। মৃত্তিকার প্রতি শুভকামনা জানিয়েছেন রিফাত ফাতিমা তানসি, বোধন সদস্য। মৃত্তিকা এক কথায় অসাধারণ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী পপলি চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। যশস্বী বণিক, খুব ভালো। বাবু, রমিজ বাবু, খুব ভালো লাগলো মৃত্তিকার আবৃত্তির পরপরই এই কমেন্টস গুলো। আসলে আমি লক্ষ্য করছিলাম এখানে যারা আবৃত্তি করছিলেন প্রত্যেকেই আসলে তারা আবৃত্তিতে নিবিষ্ট ছিলেন, আবৃত্তির মধ্যেই মগ্ন ছিলেন। হয়তো লক্ষ্য করতে পেরেছেন কিনা আমি জানি না, আমি প্রত্যেকটা কমেন্ট ডিসপ্লে করেছি, কিন্তু আমি পড়ছিলাম কমেন্টগুলো। প্রত্যেকের আবৃত্তি শেষে অসাধারণ অসাধারণ উৎসাহব্যঞ্জক কমেন্টস গুলো এসেছে, যেটা কিছুক্ষণ আগে আমাদের অতিথিও বললেন যে আশা জাগা নিয়া এবং অনুপ্রেরণা দেয় এই সকল কমেন্ট। রমেশ বাবুর পর এদিকে কমেন্টস দেখছি, ভূমিকা চক্রবর্তী, বাহ দারুণ, বাহ দিদি দারুণ হচ্ছে। জি এ মুর্তজা, চমৎকার মৃত্তিকা চক্রবর্তী। প্রজ্ঞা পারমিতা, খুব ভালো হয়েছে দিদি মৃত্তিকা চক্রবর্তী। একদম ছুঁয়ে যাচ্ছে মৃত্তিকা, শুভকামনা। বিবর্ণ অসীম, আবৃত্তি শিল্পী অসীম দাস কমেন্ট করেছে। আবৃত্তি শিল্পী শিমুল নন্দীর আরেকটি কমেন্ট, অপূর্ব মৃত্তিকা, চর্চা অব্যাহত রেখো। অবশ্যই আমরাও তাই চাই, মৃত্তিকা তার চর্চা অব্যাহত রাখুক। তন্ময় চক্রবর্তী, অসাধারণ মৃত্তিকা, আবৃত্তির সাথে এত সুন্দর এক্সপ্রেশন। কি অসাধারণ আবৃত্তি, যেন নিজের চোখে। এই কমেন্টে আরো একবার পড়া হয়েছে মৃত্তিকার দৃষ্টি চিহ্নিত ভালোবাসার সেই কবিতাটির জন্য। মৃত্তিকা চক্রবর্তী, অনেক সুন্দর হয়েছে, ওয়েল ডান, প্রাউড অফ ইউ। নাহিদ সুলতানা কমেন্ট করেছে। আবৃত্তি শিল্পী তৈবা জহির আরশি, জয়তু বোধন, অবশ্যই জয়তু বোধন, আমাদের মনে প্রাণে চেতনায় বোধন। মৃত্তিকা চক্রবর্তী, বাহ দারুণ তো, শুভকামনা বোধনের জন্য। দীপাশ্রী চক্রবর্তী কমেন্ট করেছেন। তনয় চক্রবর্তী কমেন্ট করেছেন, ইউ আর টু ট্যালেন্ট, কিপ ইট আপ, বেস্ট উইশেস মৃত্তিকা। বাহ, মৃত্তিকার জন্য অনেক শুভকামনা। আমি আসলে কমেন্টগুলো যখন এভাবে পড়ছি ধারাবাহিকভাবেই আসছে, পরে আরো অনেকগুলো কমেন্ট আছে আমাদের শিল্পীদের জন্য। একটি
কমেন্ট, এটি পড়তে হবে অবশ্যই। অরিত্র চক্রবর্তী লিখেছে, বোধনের জন্ম আমাদের বারান্দায় 1987 সালের 9 জানুয়ারিতে, আর স্কুলের জন্ম 1993 সাল। হ্যাঁ, আমরা এই কথাটি আমাদের অনুষ্ঠানের শুরুতে বলেছি এবং এটি ইতিহাস, এটি সত্য, চিরন্তর সত্য। অরিত্র চক্রবর্তী বোধনের প্রতিষ্ঠাতা সুভাষ বরণ চক্রবর্তীর সন্তান। আমরা অরিত্র, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো কিছু কমেন্টস আছে এখানে। প্রজ্ঞা পারমিতা, অসাধারণ সুতপা, গুনগুন অসাধারণ, গায়ে কাটা দিচ্ছে। সুতপার আবৃত্তির পর এই কমেন্টগুলো পেলাম। ইতু সাহা, দারুণ কবিতা এবং সুতপাদির কণ্ঠে দারুণ আবৃত্তি। সেলিম আক্তার পিয়াল, শুনছি। সত্যজিৎ খাস্তিগির, আমরা যারা কবিতা ভালোবাসি এভাবেই ছুঁয়ে যাই ভালোবাসায়। আরেকটি কমেন্ট, তৈবা জহির আরশি, আরেক পছন্দের আবৃত্তিকার ঐশী, এই বয়সে একটি দলকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাওয়া নবীনদের জন্য অনুপ্রেরণার শুভকামনা সবসময় ঐশী। ঐশীর জন্য অবশ্যই, ঐশী সে তার দলকে এবং সে নিজে যেভাবে আবৃত্তি নিয়ে কাজ করছে অবশ্যই আশাব্যঞ্জক এবং নতুনদের জন্য এটি একটি উৎসাহের বিষয়। শিমুল নন্দী, বাহ, অনেক শিমুল নন্দী, অপূর্ব জিকোর আবৃত্তির পর আমাদের আবৃত্তি শিল্পী শিমুল দা কমেন্ট করেছেন, অসাধারণ জিকু ভাই। ইতু সাহা, জে ইউ জিসান, জিকু ভাই বেস্ট। সুছন্দা ঘোষ চৌধুরী, আবৃত্তি শিল্পী সুছন্দা ঘোষ চৌধুরী কমেন্ট করেছেন, ঐশীর আবৃত্তি শুনে দারুণ। সত্যজিৎ চক্রবর্তী, অমন দরাজ কণ্ঠ সবাই পায় না, প্রতিটা আবৃত্তি হৃদয়ের অন্তরালে গিয়ে খুঁটি গেড়েছে যেন। আমি নিশ্চিত এই কমেন্টটি জিকুর আবৃত্তির শুনে বলা হয়েছে। জিকুর জন্য শুভকামনা থাকবে। আবৃত্তি শিল্পী তৈবা জহির আরশি, অনবদ্য জিকু, দারুণ আবৃত্তি ভাবনা জিকু ভাই। রমেশ বাবু লিখেছেন। সুচন্দা ঘোষ চৌধুরী লিখেছেন, জিকুর আবৃত্তি অনবদ্য। এভাবে অসংখ্য কমেন্টস আছে। আমি এবার আবৃত্তি শুনি, সুযোগ বা সময় পেলে আরো কিছু কমেন্টস পড়বো। আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ঐশী পাল, তার কণ্ঠে আবৃত্তি শুনি। ধন্যবাদ ভাইয়া। আমি এবার করছি খুব শিশুতোষ একটি কবিতা, বুদ্ধদেব বসুর লেখা, নদী স্বপ্ন। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে ছোট নূতন রূপোর সিকি, ছোকানোর কাছে দুটো আনি আছে, তোমারে দেব গো তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকাই তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে, পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে। আমারে চেনো না, মোর নাম খোকা, ছোকানো আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। দিদি মোরে ডাকে গোবিন্দ চাঁদ, মা ডাকে চাঁদের আলো। মাথা খাও মাঝি, কথা রাখো, তুমি লক্ষ্মী মিষ্টি ভালো। বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট, তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলে বেলাকার খাট। চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা, দিদি গেছে স্কুলে।
এই ফাঁকে মোরে আর ছোকা নড়ে নৌকায় লও তুলে। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমাকে হবে না খেতে, যত দোষ সব আমরা, না না আমি একা লব মাথা পেতে। নৌকা তোমার ডুবে যাবে না কো, মোরা বেশি ভারী নই, কিচ্ছু জিনিস নেব না সঙ্গে, কেবল ঝন্টু বই। চমকালে কেন? জন্টু পুতুল, জন্টু মানুষ নয়। একা ফেলে গেলে ছোকানুরে ভেবে কাঁদিবে নিশ্চয়। অনেক রঙের পাল আছে মাঝি, বাদামি, সোনালি, লাল, সবুজও, তাহলে সেটা দাও আজ, সোনালিটা দিও কাল। সবগুলো নদী দেখাবে কিন্তু, আগে চলো পদ্মায়। দুপুরের রোদে রূপ ঝলমল সাদা জল উছলায়। শুয়ে শুয়ে মোরা দেখিব আকাশ, আকাশ মস্ত বড়। পৃথিবীর যত নীল রং সব সেখানে করেছে জড়ো। মায়ের পুজোর ঘরটির মতো একটু ময়লা নাই। আকাশেরে কে যে ধোই বারবার, তুমি কি তা জানো ভাই? কালো কালো পাখি বাঁকা ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে। উঁচু থেকে ওরা দেখিতে কি পায়, মোরে আর ছোকানুরে। রূপোর নদীতে রূপলি ইলিশ, চোখ ঝলসানো আঁশ, ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলিয়াছে একরাশ। ওটা চর বুঝি? একটু রাখো না, এ তো ভারী সুন্দর। এ যেন নতুন কার্পেট বোনা, এই পদ্মার চর। ছোকানু, ছোকানু, চল রে চান করে আসি, দিয়ে 700টা ডুব, ঝাঁপায়ে দাপায়ে টল টলে জলে নাইতে ফুর্তি খুব। ইলিশ কিনলে? আহ বেশ বেশ, তুমি খুব ভালো মাঝি, উনুন ধরাও। ছোকানু দেখাক রান্নার কারসাজি। খাওয়া হলো শেষ, আবার চুলেছি, দুলছে ছোট্ট নাও। হালকা নরম হাওয়াই তোমার লাল পাল তুলে দাও। আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল। ছোট পাখি আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল। সারাদিন গেল, সূর্য লুকালো জলের তলার ঘরে। সোনা হয়ে জলে পদ্মার জল কালো হলো তার পরে। সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে, এবার নামাও পাল। গান ধরো মাঝি, জলের শব্দ ঝুপ ঝুপ দেবে তাল। ছোকানোর চোখে ঘুমে ঢলে আসে, আমি ঠিক জেগে আছি। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। শুনতে শুনতে আমিও ঘুমাই, বিছানা বালিশ বিনা। মাঝি, তুমি দেখো ছোকানুরে, ভাই ও বড়ই ভীতু কিনা। আমার জন্য কিছু ভেবো না, আমি তো বড়ই প্রায়। ঝড় এলে ডেকো আমারে, ছোকানু যেন সুখে ঘুম যায়। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তিময় একটি সময় কাটলো আমাদের। আমি নিশ্চিতভাবে বলতে পারি উপস্থিত দর্শক শ্রোতা যারা আছেন তারা আমার সাথে একমত হবেন। আমাদের সুন্দর একটি সন্ধ্যা কেটেছে আবৃত্তিময় আবৃত্তির সাথে। আমাদের সাথে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী ফয়জুল্লাহ সাইদ। আর এখন আমরা আজকে যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমন্ত্রিত শিল্পী হিসেবে আছেন বৈখরি আবৃত্তিয়ালয়ের দলনেতা ঐশী পাল। তার আবৃত্তি দিয়েই আমাদের আজকের আবৃত্তির অনুষ্ঠান শেষ হবে। আর যাওয়ার আগে বা অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা বলি, আমরা এভাবে অনুষ্ঠান আয়োজন করতে অভ্যস্ত নই এবং এভাবে আমরা অনুষ্ঠান আয়োজন করতে চাইনি বা চাই না। আমরা চাই আমাদের সেই সুদিন, আমাদের সেই সময় ফিরে আসুক, মঞ্চে উঠে দাঁড়িয়ে আমরা দর্শক শ্রোতার সামনে কণ্ঠ ছেড়ে আবৃত্তি করব।
পৃথিবীব্যাপী যেই মহামারীতে আমরা আক্রান্ত, প্রতিদিন অসংখ্য প্রাণ হারাচ্ছে সেই মহামারীতে। আমরা চাই না আরেকটিও প্রাণ হারাক সেই মহামারীতে। আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব। এই মহামারীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের যে যুদ্ধ চলমান, সেটি হচ্ছে প্রত্যেকে নিজে সচেতন হওয়া, পরিবারকে সাবধানে রাখা, সচেতন করা এবং নিজের চারপাশের মানুষদেরকে সচেতন করা। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করা। তবেই হয়তো আমরা নিশ্চিতভাবে আমরা এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হব। আর আমাদের প্রত্যেকের প্রত্যাশা থাকবে যে আবৃত্তিময় যেই সময়টুকু আমরা পার করলাম, এই সময়টুকু আমাদের আগামী আবৃত্তি চর্চার জন্য অনুপ্রেরণা হবে। যে শিল্পীরা আজকে আবৃত্তিতে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষ করার আগে আরেকটি আমন্ত্রণ জানিয়ে রাখি আমাদের দর্শক শ্রোতাদের জন্য। বোধন আবৃত্তি পরিষদ তাদের নিয়মিত আয়োজন মননের ঐক্যে ঘোচাবো সামাজিক দূরত্ব, এই আয়োজনের ৩৭তম পর্ব সম্পাদন করেছে। আগামী পর্ব ৩৮তম পর্ব দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। বোধন এই অনুষ্ঠানটি খ্যাতি কুড়িয়েছে দর্শক শ্রোতা আপনাদের কারণে। আপনারাই এই অনুষ্ঠানটিকে অনেক বেশি প্রাণবন্ত করে রাখেন। আপনাদের কাছে বিনীত নিবেদন থাকবে আমাদের সেই অনুষ্ঠান আপনারা দেখবেন এবং আবৃত্তির সাথে থাকবেন, বোধনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের জাগাও প্রাণের সুপ্ত শক্তি 40তম আয়োজন শেষ করছি এবং জাগাও প্রাণের সুপ্ত শক্তি 41তম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি শেষ হওয়া মাত্র ফেসবুকে পেজে আমাদের অনুষ্ঠানটি থাকবে। আমাদের অনুষ্ঠানটি যারা এখন দেখতে পারেননি, পরবর্তীতে যারা যুক্ত হবেন এবং দেখবেন, তাদের প্রতিও আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। জয় হোক বোধনের, আধার ভেঙে আলোর গুণনের পথে আমরা সবাই সামিল হব। সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি।